মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি এবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে কেন্দ্র? এই খবরটা আপনারা যখন শুনবেন তার বেশ কয়েক ঘন্টা আগে কিন্তু রেকর্ড করা হচ্ছে। তাই হয়তো লেটেস্ট আপডেটটা কি এসেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না বা প্রেডিক্ট করতে পারবো না, কিন্তু এই মুহূর্তে আমি যেটা জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এগেনস্টে কেন্দ্র সুপ্রিম কোর্টে যেতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা খবর দেখাচ্ছি, সেন্টার মুভস Supreme Court against Mamata Banerjee government in Kolkata horror case. Central alleges unpardonable non-cooperation by West Bengal government. Union Minister of Home Affairs has sought a direction to West Bengal authorities to provide full cooperation to CISF. In case of the failure to do so, Center urged the top court to initiate contempt of proceeding. অর্থাৎ বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ যে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আরজিকর হাসপাতালটাকে কর্ডন করে রাখতে হবে বা সেটাকে গার্ড করে রাখতে হবে, সেই সিআইএসএফ এর সঙ্গে নাকি নন কোঅপারেশন করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এবং যেটা একটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে সুপ্রিম কোর্টে, তা নিয়ে নাকি সেন্টার মুভ করছে সুপ্রিম কোর্টে বলে খবর পাচ্ছি। এই খবরটা অনেক আগে রেকর্ড করছি, কি আলটিমেটলি এখন হয়েছে বলতে পারবো না। তবে যাই হোক, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র। এটা আমরা সকলেই জানি যে তীব্র কেন্দ্র বিরোধিতা করা। কেন্দ্র যতটাই সঠিক পথে থাকুক না কেন, ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণকারীর বিরুদ্ধে কেন্দ্র যাই পদক্ষেপ নিন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তার এগেনস্টে। তার আরো একটা প্রমাণ হয়ে গেল যে সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছিল পশ্চিমবঙ্গের পুলিশের ওপর কার্যত অনাস্থা রেখে সেন্ট্রাল বাহিনীকে দিয়ে আরজি করটাকে পাহারা দিতে হবে, তখন দেখুন আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নন কোঅপারেশনের। যে নন কোঅপারেশনটা প্রত্যেকটি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর এখন পশ্চিমবঙ্গের বাংলার মানুষের সঙ্গে হয়তো তারা করতে শুরু করেছেন। যাই হোক, পশ্চিমবঙ্গের পুলিশের এই অবস্থা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই অবস্থা দেখে রাজ্যের ডাক্তাররা পর্যন্ত যে স্লোগান তুলছে সেটা আপনাকে অবাক করে দিতে পারে যদি আপনি এই স্লোগানটা শুনে থাকেন। আপনাদের শোনাতে চাইবো আমি স্লোগানটা কি বলছে। যে ডাক্তাররা যখন, যে জুনিয়র ডাক্তাররা যখন রাতভর অবস্থান করছিলেন লালবাজারের কিছুটা দূরে, তখন স্লোগান তোলা হয়েছিল, ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠোরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে। আসুন আপনারা শুনুন স্লোগানটা, ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠোরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে। শুনুন। আস্তে করে চাটোরে, দোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠোরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে। দোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠোরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে। দোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠোরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে। দোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠোরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটোরে। একটা দুয়ারে চটি প্রকল্প কি চালু হলো? ভাবতে পারছেন এই স্লোগানটা কে দিচ্ছে বলুন তো? কোনো রাজনৈতিক দল বা নেতৃত্ব নয়, বা কোনো সংগঠনের কেউ নয় যে যাদের আপনি রাঙিয়ে দিতে পারেন এরা তো অমুক দলের। এটা দিচ্ছে ছাত্র সমাজ। শুধু ছাত্র সমাজ বললে কম বলা হবে, এরা ডাক্তার, একেবারেই উজ্জ্বল যাদের কেরিয়ার, যারা আমাদের সমাজের স্তম্ভ, তারা কিন্তু আওয়াজ তুলছেন যে বিনীত গোয়েলের একমাত্র কাজ হাওয়ায় চটি চাটা, যেটা এর মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ একেবারেই বুঝতে শুরু করে দিয়েছেন। আচ্ছা, এই স্লোগানটা যেটা আপনাদের শোনালাম, এই স্লোগানের মধ্যে দিয়ে কি শুধুমাত্রই বিনীত গোয়েলকে কি আক্রমণ করা হয়েছে? আপনারা কি খেয়াল করলেন? নাকি হাওয়াই চটিকেও আক্রমণ করা হয়েছে? সেটাও আপনারা একটু খেয়াল করে দেখুন। তার কারণ, না হলে এই হাওয়াই চটি শব্দবন্ধটা ডাক্তারি পড়ুয়ারা অন্তত স্লোগানের মধ্যে আনতেন না। এবার বুঝতে পারছেন আমাদের সমাজটা ঠিক কোন জায়গায় চলে গিয়েছে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত কিছু দেখে ভারতের প্রধানমন্ত্রীকে বলছেন নাকি জাতির লজ্জা। যাই হোক, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে যে জাতির লজ্জাটা আসলে কে। আপনাদের আরো একটা আমি স্লোগান শোনাতে চাইবো, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। সেটাও কিন্তু ওই ডাক্তারি আন্দোলন যখন চলছিল রাতভর, সেখান থেকেই দেওয়া হয়েছিল। আমি অন্তত স্লোগান শুনে যেটা বুঝতে পেরেছি, হামি খাও তালে তালে বিনীত গোয়েলের গালে গালে। স্লোগানটা শুনে দেখুন তো যে কার তালে তালে জুতো মারো গালে গালে এই শব্দটা বলছেন ডাক্তারি পড়ুয়ারা। একটু ভালো করে নামগুলো শুনুন। সম্ভবত দুটো নাম আমি শুনতে পেলাম, একটা
আমার যেটুকু মনে হলো বিনীত গোয়েল আর একটা সন্দীপ ঘোষ। শুনুন তো কি বলা হচ্ছে অডিওটাতে, আপনারা একটু শুনে দেখুন তো চামড়া গুটিয়ে দেওয়ার কাদের কথা বলছে ছাত্র সমাজ। ডাক্তারি পড়ুয়ারা, ভেবে দেখুন একবার পশ্চিমবঙ্গের সমাজটা কোন জায়গায় এসেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর আস্থাটা ঠিক কোন জায়গায় গিয়েছে, একটু ভেবে দেখবেন। স্লোগানটা শুনুন। শুনলেন বন্ধুরা, আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যে এই সমস্ত যে পড়ুয়ারা তারা কিন্তু একেবারেই অরাজনৈতিক একটা প্রোটেস্ট করছেন, কোনো রাজনীতির রং কিন্তু তারা লাগতে দেননি। এটা খুব একটা বড় এবং পজিটিভ কথা। তার কারণ কোনোভাবে যদি তারা রাজনীতির সমর্থনটা চেয়ে নিতেন, নিশ্চিতভাবে কিছুটা হয়তো অক্সিজেন হয়তো তারা পেতেন প্রথমে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটাকে দমন করাটা অত্যন্ত ইজি হয়ে যেত। সেই কারণেই কিন্তু ছাত্রছাত্রীদের এই আন্দোলন এবং তাদের এই নীতিকে আমি অন্তত 100% সমর্থন করছি, যেখানে তারা কোনো রাজনীতির রংকে এখনো পর্যন্ত ঢুকতে দেননি এবং তারা ঢুকতে দেবেন না বলে ঠিক করেছেন, যেটা অত্যন্ত সঠিক একটা স্টেপ। আপনাদের দেখাতে চাইবো যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি ছাত্ররা যখন অবস্থান বিক্ষোভ করছিলেন লালবাজারের গেটের অনেকটা দূরে, তখন হঠাৎ করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি জানি না তাকে কে ওই সময় যেতে বলেছিলেন, কার পরামর্শে তিনি গিয়েছিলেন, এটা কিন্তু একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল না এবং সেই কারণেই যা হওয়ার তাই হয়েছে। ছাত্রছাত্রীরা পরিষ্কার একেবারেই গো ব্যাক স্লোগান তুলেছেন অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এবং এটা তার একটা ভুল স্টেপ ছিল রাজনৈতিকভাবে, তার ফলই কিন্তু পেতে হয়েছে। শুনুন সেই ভিডিওটা আপনারা দেখুন। আমরা পরিষ্কার করে দিতে চাই, এখানে পলিটিক্যাল প্রেজেন্স চলবে না। এখানে একজন যিনি পলিটিক্যাল নেতা এসছেন, উনি দয়া করে এখান থেকে চলে যান। উনি দয়া করে এখান থেকে চলে যান। পরিষ্কার করে দিতে দেখলেন বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই যারা বিজেপির সমর্থক রয়েছেন তারা ভাবতে পারেন যে ছাত্রছাত্রীরা কেন গো ব্যাক করলেন, প্রাক্তন বিচারপতিকে নিশ্চিতভাবে এটা বলা উচিত ছিল না। দেখুন, ইনি কিন্তু এনার পরিচয় শুধুমাত্র এই প্রাক্তন বিচারপতি এখন আর নেই, ইনি বিজেপির একজন সাংসদ। তাই নিশ্চিতভাবে কোনো একটা রাজনৈতিক দলকে এন্ট্রি দেওয়া মানে হচ্ছে খুব স্বাভাবিকভাবে এই আন্দোলনটাকে একটা রাজনীতিকরণ করে ফেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেকটা ইজি হয়ে যেত এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আন্দোলনটাকে দমানোর জন্য আইন আদালত থেকে বলুন বা বিভিন্ন জায়গায় তার সওয়াল করতে অনেক সুবিধা হয়ে যেত এবং মানুষকে বোঝানোর অনেকটা সুযোগ পেয়ে যেতেন যে এটা পুরোপুরি রাজনৈতিক আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সব থেকে বেশি অস্বস্তিতে, তার কারণ হচ্ছে এটাকে তিনি রাজনীতির রং লাগাতে পারছেন না বলে। কিন্তু সেটা মনে রাখতে হবে বিজেপির নেতৃত্বদের বা সিপিএম এর নেতৃত্বদের, যে কোনোভাবে তারাও কিন্তু একটা একটা দূরত্ব যেন বজায় রেখে থাকে ছাত্রছাত্রীদের সঙ্গে, সেটাও কিন্তু তাদের মাথায় রাখতে হবে। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি খুব সম্মান করি এই ব্যক্তিকে, নিশ্চিতভাবে বিচারপতি হিসাবে তিনি যতটা এগিয়ে এসছেন ত্রাণকর্তা বা ত্রাতা হিসাবে, তাকে যথেষ্ট আমি সম্মান করি। তার সত্ত্বেও বলবো তার এই পদক্ষেপটা কিন্তু ভুল ছিল। আর এই পদক্ষেপটা থেকে রাজনৈতিক নেতাদের কিন্তু বুঝতে হবে যে ছাত্রছাত্রীদের আন্দোলনের একেবারে গতিমুখটা ঠিক। আপনাদের ওই জন্য স্লোগানগুলো প্রথমে আমি শুনিয়ে দিলাম। স্লোগানে বলা হয়েছে, ভোর হলো দোর খোলো বিনীত গোয়েল ওঠরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। এটা যে বিনীত গোয়েলকে শুধু আক্রমণ করা হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন, তেমনটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর একটা অনাস্থা এবং হাওয়ায় চটি শব্দটা কিন্তু উল্লেখ রয়েছে। ছাত্রছাত্রীদের আন্দোলনের গতিমুখ কিন্তু একেবারে সঠিক দিকে আছে, তারা সবটা জানে, তারা সবটা বোঝে, কিন্তু তাদের আন্দোলনকে দয়া করে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে অন্তত হাইজ্যাক করবেন না। তার কারণ আমাদের প্রথম উদ্দেশ্য অত্যাচারী সরকারটা যেন কোনোভাবে অবসান নেন বা তাদের পতন হয় রাজনৈতিকভাবে সংবিধান মেনে। কিন্তু তার মধ্যে যদি কোনো রাজনীতি ঢুকে যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাকের আরো একটা রাস্তা তৈরি করে দেবে। তাই নিশ্চিতভাবে আমাদের সতর্ক থাকতে হবে, রাজনৈতিকবিদদেরও কিন্তু সতর্ক থাকতে হবে।
এবং আপনাদের আরও একটা খবর দেখাবো, আপনারা খবর পেয়েও গিয়েছেন। সেটা হচ্ছে দেখুন, দ্বাদশ একাদশের পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হচ্ছে না, ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে 11 এবং 12-এর পড়ুয়াদের জন্য তাদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেন। ট্যাব কিনে দেন না, অথচ 10,000 টাকা করে দেন, এবং সেই 10,000 টাকা নিয়ে স্টুডেন্টরা ট্যাব কেনেন নাকি অন্য কোনো কাজে লাগান নাকি ফিক্সড ডিপোজিট করে ফেলেন সেটা বলতে পারবো না, সে যাই হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখুন হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর বা প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 10,000 টাকা করে দেওয়া হবে, এবং সিদ্ধান্ত মাফিকই একেবারে প্রস্তুতিও ছিল তুঙ্গে। সমস্ত রাজ্যের ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও কিন্তু সারা হয়ে গিয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। তারপরে হঠাৎ করে প্রশাসনিক এই সিদ্ধান্ত যে এখনই কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, এইটা প্রত্যাহার করে নেওয়া হলো। ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্তকে প্রত্যাহার করলো নবান্ন। কেন এটা করলো বলুন তো? যারা ধরতে পারছেন তারা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা আতঙ্কে রয়েছেন। কেউ কি বুঝতে পারলেন যে কেন এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকতে পারে? আমিও 100% শিওর না, কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে যে দেখুন, পুজোর অনুদানগুলো 85,000 টাকা করে একের পর এক ক্লাবগুলো ফিরিয়ে দিচ্ছে। যে ক্লাবগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁধে করে তোলে, কাঁধে করে নিয়ে থাকে মানে তার ইমেজকে, এবং যে ক্লাবগুলো দুর্গাপুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উদ্বোধন করানোর জন্য একেবারে আকুতি মিনতি করে, তারা মুখ্যমন্ত্রীর এই 85,000 টাকা সকলেই, একটা বিরাট অংশের ক্লাব তারা ফেরত দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন, তারা বলেও দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এটাই মুখ্যমন্ত্রীকে একেবারেই ভয় পাইয়ে দিয়েছে যে এই যদি ছোঁয়াচে রোগটা ছাত্রছাত্রীদের মধ্যেও চলে আসে, আসবেই আসবে। আমি বিশ্বাস করি অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন যারা, বা ছাত্রছাত্রীর বাবা মা রয়েছেন, তারা এই টাকা নিতে পারবেন না। তারা একেবারে এইটা হয়তো দান করে বলবেন যে আপনারা এই ধর্ষণ বিরোধী কোনো কার্যকলাপ, এই ধর্ষণ বিরোধী কোনো আইন প্রণয়নের জন্য আপনারা এই টাকাটা খরচা করুন, আমি প্রত্যাহার করলাম। একের পর এক শিল্পী তাদের, আপনারা জানেন ইতিমধ্যেই একের পর এক শিল্পী তাদের সম্মান ফিরিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নচিকেতা ফেরাবে না, ছেড়ে দিন, কিন্তু অন্যান্য শিল্পীরা যাদের শিরদাঁড়াটা রয়ে গিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই প্রত্যাখ্যান করছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটা সম্ভবত ভয় পেয়েছেন যে ছাত্রছাত্রীরা যদি গণহারে তার এই টাকা নিতে না চায়, তাহলে সত্যি প্রশাসনের বোধহয় অন্তর্জলি যাত্রাটা হয়ে যাবে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় কিনা জানি না, নবান্নের তরফ থেকে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই মুহূর্তে অনুদান দেওয়া হচ্ছে না। জানি না আগামী দিনে দেওয়া হবে কিনা। সম্প্রতি আমার সম্ভবত এই আরজি করের আন্দোলন যতদিন চলবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবারও চেষ্টা করবেন না। কাজেই বুঝতেই পারছেন যে এই প্রশাসনকে সবাই মিলে ব্লকেট করার চেষ্টা করছে যে কোনো সুযোগ সুবিধা আমাদের লাগবে না। এই প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো সুযোগ সুবিধা লাগবে না। আমার মনে হয় এরকম একটা দিন আসা দরকার যেখানে প্রোটেস্টটা এই জায়গাতেও আসতে হবে যে আমরা সবাই মিলে যারা যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1,000 টাকা 1,200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছি তারা সকলে মিলে আসুন প্রত্যাখ্যান করি। এই দাবিটা কিন্তু জোরালোভাবে ওঠা উচিত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত অহংকার, অত্যন্ত দর্প যে এই 1,000 টাকা 1,200 টাকা দিয়ে তিনি নাকি কিনে ফেলেছেন পশ্চিমবঙ্গের মানুষকে। আজকে পশ্চিমবঙ্গের মানুষের শিরদাঁড়াটা সোজা করা উচিত, এবং আমার মনে হয় অনতি দূরে আমরা হয়তো এমনও একটা আন্দোলন দেখতে পারি যেখানে দেখব মানুষ হয়তো গণডাক দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1,000 টাকা বা 1,200 টাকা ফিরিয়ে দিয়ে বলা যে এটা আপনি যারা এই ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের জন্য এই টাকাটা আপনি ইউজ করুন, আমাদের এই টাকাটা লাগবে না। এই দিনও কিন্তু যদি আসে কোনো দিন, সেটাও অবাক হবার কিছু থাকবে না। তাই অত্যন্ত এই মুহূর্তে মানুষের দ্বারা চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ক্রুয়ালিটি মানুষকে একসময় দিয়েছেন, আজকে সময় এসেছে মানুষের সেগুলো একে একে ফিরিয়ে দেওয়া। কি বলবেন বন্ধুরা? সমর্থন জানাচ্ছেন আপনারাও কি পার্টিসিপেট করছেন? এই নন কোঅপারেশন মুভমেন্ট যদি কখনো শুরু হয়, আপনারাও কি পার্টিসিপেট করবেন? লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।